নমস্কার, শুভ সকাল শ্রোতা বন্ধু। শুরু করে দিলাম ও বিজ্ঞাপনের আজকের পর্ব। রঙের উৎসব শেষ হলো, চারিদিক আবার শান্ত, কিন্তু এই নিস্তব্ধতার মাঝেও যেন একটা রঙের আমেজ লেগেই আছে। গতকালকের এই সময়েও কত কোলাহল ছিল। দোল পূর্ণিমা, হোলি, একে অপরকে আবিরে রাঙিয়ে দেওয়া, শুভ দোল বলে জড়িয়ে ধরা। আর আজ শান্ত। আবির ধুয়ে যাবে, জল পড়ে রং ফিকে হয়ে যাবে, কিন্তু এই যে স্মৃতির পাতায় রঙিন মুহূর্তগুলোকে, এগুলো যেন থেকে যাবে সারা বছর। শরীরের রং ধুয়ে যাক, কিন্তু মনের উপর লেগে থাকা এই রঙিন ভালোবাসার প্রলেপটা যেন সারা বছর থাকে, এভাবেই পরবর্তী দোলের অপেক্ষায়। কিছু স্বপ্ন, কিছু মেঘলা, কিছু বই টই ধুলো লাগা, কিছু ইচ্ছে সারা দিচ্ছে এই বসন্ত রাত জাগা। মম চিত্তে পাশ ফিরতে আজ পলাশ ফুলের কাব্য, নীতি নৃত্যে ফুল ছিঁড়তে শুধু তোমার কথাই ভাববো। আজ হাওয়া বেপরোয়া দিল সন্ধে পাখির ঝাঁক, এই বিকেল আর বিলকুল হৃদ মাঝারে থাক। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো, বসন্তে নীল দিগন্তে। এবারে দেখে নেব আজকের দিনে ঘটে যাওয়া কিছু ঘটনা। অক্সফোর্ডের নতুন কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় 1397 সালের এই দিনেই। 1822 সালের এই দিনেই ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত সমাচার চন্দ্রিকা প্রকাশিত হয়। অবিভক্ত ভারতের প্রথম দুই মহিলা কাদম্বিনী ও চন্দ্রমুখী বসু স্নাতক ডিগ্রি লাভ করেন 1833 সালের এই দিনেই। এয়ার মার্শাল সুব্রত মুখোপাধ্যায় ভারতীয় বিমান বাহিনীর প্রথম ভারতীয় চিফ অফ এয়ার স্টাফ 1911 সালের এই দিনেই জন্মেছিলেন। 1931 সালের আজকের দিনেই গান্ধী আরবেন চুক্তি, যা দিল্লি চুক্তি নামে পরিচিত, এটিও স্বাক্ষরিত হয়। আঠারোশো 1851 সালের এই দিনেই জিওগ্রাফিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়। বিখ্যাত হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী গঙ্গুবাই হাঙ্গল আজকের দিনেই 1916 সালে জন্মেছিলেন। এই ছিল আজকের দিনে ঘটে যাওয়া কিছু ঘটনা। শ্রোতা বন্ধু, এবারে আপনাদের প্রিয় পর্ব লিখছি তোমায় পর্বের, অর্থাৎ চিঠি। আজকে কে কে চিঠি লিখেছেন চলুন পড়ছি প্রথম চিঠিখানি। আর আজকের এই প্রথম চিঠিখানি লিখে পাঠিয়েছেন দক্ষিণ 24 পরগনা থেকে চৈতালি মণ্ডল। তিনি লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, বিজয়লক্ষ্মী বঙ্গনারীর বহু দৃষ্টান্ত সমাজে দৃশ্যমান, যারা হতদরিদ্র পরিবারে অর্থভুক্ত অবস্থায় বেড়ে উঠেছে। অক্ষরজ্ঞান তো নৈব নৈব চ, কিন্তু জীবন যুদ্ধে লড়াই করতে পিছ পা হয়নি। এমনই একজন আমার নিকটাত্মীয়া কুন্দ দিদি। যৌতুকের অর্থ যথেষ্ট না থাকায় বিবাহ হয় ভূমিহীন পরিবারে। আর্থিক অনটন তাই নিত্য সঙ্গী। শ্বশুরবাড়ির অনুরোধে বংশরক্ষার তাগিদে 7টি সন্তানের জননী হতে হয় কুন্দমালাকে। ষষ্ঠ সন্তানটি পুত্র হলেও
তার অকাল প্রয়াণ হয়। তারপর শুরু হয় দিদির কঠিন সংগ্রাম। নিজের বিদ্যা শিক্ষার মানসিক ক্ষুধা নিবৃত্তির লক্ষ্যে কন্যাদের শিক্ষায় মনোযোগী হন। একটি কুপিবাদের অর্থ আলোকে গভীর রাত পর্যন্ত চলত কন্যাদের পাঠাভ্যাস। মা কুন্দমালা সমস্ত দিনের হাড় ভাঙা খাটুনি সত্ত্বেও কন্যাদের পাশে চাটাই পেতে থাকতেন পাহারায়। পাঠে অবহেলা করার সুযোগ ছিল না, তখন তার একটাই প্রতিজ্ঞা, মেয়েদের মানুষ করতে হবে। বর্তমানে কুন্দমালার 6টি কন্যারত্ন উচ্চ পদে কর্মরত, জামাতারাও উচ্চপদস্থ। কুন্দু দিদি সন্তানদের কাছে দেবী তুল্য। আপন আগ্রহ ও প্রচেষ্টায় পরবর্তীতে দিদি শিক্ষা অর্জনেও দক্ষতা দেখিয়েছেন। অথচ কন্যাদের উচ্চ শিক্ষা সমাপ্ত করার জন্য তাকে গৃহস্থ বাড়িতে দাসীবৃত্তিও করতে হয়েছে। গ্রামের সর্বসাধারণের কাছে রত্নগর্ভা নামে পরিচিত কুন্দমালা আজ বিজয় গর্বে গরবিনী। অতি সাধারণ বঙ্গরমণী হয়েও তিনি অসাধারণ এক যোদ্ধা। ফাল্গুনী শুভেচ্ছায় চৈতালি মণ্ডল, গ্রাম ও পোস্ট দয়াপুর, জেলা দক্ষিণ 24 পরগনা। এবারে চিঠিটি লিখেছেন অচিন্ত চক্রবর্তী, গ্রাম চুয়া মসিনা সর্দারপাড়া, বিষ্ণুপুর, বাঁকুড়া, পশ্চিমবঙ্গ থেকে। তিনি লিখছেন, প্রিয় আকাশবাণী আগরতলা, অভিজ্ঞাপন। রঙিন বসন্তের আবির মাখা অভিনন্দন জানিয়ে তোমার বিষয় সম্বন্ধে কিছু লেখার চেষ্টা করছি মাত্র। বিষয় নারীর লড়াই। চিরন্তন সত্যকে মেনে নিতেই হয়। নারীর লড়াই জন্ম থেকে মৃত্যু অবধি। নারী সংগ্রামী, বিপ্লবী, লড়াকু, এটা দৈনন্দিন জীবনের ধারা। ইতিহাস বলে ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের কথা, মাতঙ্গিনী হাজরার কথা, জীবন দুর্দশায় জর্জরিত, নিপীড়িত, নির্যাতিতা দেবী চৌধুরানী, ফুলন দেবী জীবন কাহিনী অবলম্বনে লেখা নারীর লড়াই জানলে শরীরে শিহরণ হয়। নারী তো মায়ের সমান, মমতাময়ী, করুণাময়ী, দয়াময়ী। তাহলে কেন নারীর লড়াই? সময়ের পরিপ্রেক্ষিতে নারীকে লড়াইয়ের জন্য হাতে তুলে নিতে বাধ্য করাই দুষ্টের দমন করতে অস্ত্র। যেমন অসুরকে বধ করতে নারী দুর্গাকে হাতে হয়েছিল দশপ্রহরণ ধারিণী। তার অতীত কারণ প্রসূত হিংসা, ছোট মনির পরিচয়ের বদলায় লড়াই, মারপিট, দাঙ্গা, গালাগালির একটা সামাজিক লড়াই নয়। বন্ধু, বিজ্ঞাপন নারীর লড়াই সম্বন্ধে আমি এখানে বলবো, বিপ্লবী সংগ্রামী নির্ভয়ের প্রতিবাদী হয়ে যে নারী প্রতিবাদ করে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে, তাকেই বলবো নারীর লড়াই। নারীরা তো সংসারে সংসারী হয়ে আমৃত্যুকাল লড়াই করে চলে। সেটা চোখে পড়ে না সমাজ সম্প্রদায় বৃন্দের। সেটা হয়ে যায় গৃহিণী, কর্তব্যপরায়ণ গৃহবধূ। লড়াই বলে স্বাক্ষরিত হয় তখন যখন দেশের স্বার্থে নিজেকে নারী সাহস নিয়ে বিলিয়ে দেয় নিজেকে দোষের জন্য এবং প্রমাণ পরিপ্রেক্ষিতে নজির সৃষ্টিকারী নেত্রী হয়ে ওঠে। তাকেই বলে নারীর লড়াই। প্রাণ বিসর্জন দিতে যে দ্বিধা করে না, বীরত্বের সাথে রক্ত ঝরিয়ে ইতিহাস তৈরি করার নাম নারীর লড়াই। যে রান্না করে সে চুলো বাঁধে, যে হয় সুজন তেঁতুল পাতার নজন। আবির রাঙা শুভেচ্ছান্তে অচিন্ত চক্রবর্তী, গ্রাম চুয়ামসিনা সর্দারপাড়া, বিষ্ণুপুর, বাঁকুড়া, পশ্চিমবঙ্গ। মাটি আর রঙে মিলে মিশে ফের প্রতিমা বানাতে পারি। আলোর বেনুতে জেগে ওঠো ভোর আমাদের ঘর বাড়ি। মাটি আর রঙে মিলে মিশে ফের প্রতিমা বানাতে পারি। আলোর বেনুতে জেগে
শ্রোতা বন্ধুরা, এবারে পরবর্তী চিঠির পালা। আর এই চিঠিখানি লিখে পাঠিয়েছেন কলকাতার খড়দহ থেকে ডাক্তার শান্তনু ঘোষ। তিনি লিখছেন, মনের সাথে অভিজ্ঞাপন। বাঙালির মনের রসদ একটি অভিনব ও অনবদ্য বিষয় নির্বাচনের জন্য তোমায় জানাই আন্তরিক অভিনন্দন। বাঙালির কাছে প্রবাদ তুল্য এই উক্তিটি। রবীন্দ্রনাথের সোনার বাংলা, নজরুলেরই বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা, রূপেরই তার নাইকো শেষ। মাইকেল মধুসূদন দত্ত, যিনি ইংরেজি ভাষার প্রথিতযশা কবি, হওয়ার জন্য বিলেতে যাত্রা করে ব্যর্থ মনোরথ হয়ে ফিরে এসে বাংলা ভাষায় নতুন আঙ্গিক উপহার দিয়ে যুগান্তর সৃষ্টি করেন। তিনি লিখেছিলেন, হে বঙ্গ, ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি। পরধন লোভে মত্ত করিন ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচুরি। সুপ্রাচীন ঐতিহ্যপূর্ণ সংস্কৃতির বাহক হিসেবে বঙ্গভাষী আমরা গৌরব অনুভব করি। এই বাংলার কবি রবীন্দ্রনাথ সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করে বাংলা ভাষাকে আন্তর্জাতিক স্বীকৃতি দান করেছেন। পরবর্তীকালে বাংলা ভাষাকে বাঙালি জনগণের ভাষারূপে স্বীকৃতির দাবিতে ভাষা শহীদদের আত্মদান। ২১শে ফেব্রুয়ারি দিনটিকে মাতৃভাষা দিবস হিসেবে আন্তর্জাতিকভাবে ঘোষিত হওয়ায় বিশ্বমঞ্চে বাংলা ভাষা বিশেষভাবে সম্মানিত হয়েছে। এই বাংলার মাটি, জল, হাওয়া, নদী, পাহাড়, এক কথায় প্রকৃতি, পশু পাখি, মানুষের সান্নিধ্যে আমরা মুগ্ধ। তাই কবি জীবনানন্দের কণ্ঠে সুর মিলিয়ে বলি, বাংলার রূপ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। এর কারণ নিহিত আছে রবীন্দ্রনাথের একটি গানে, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি। আন্তরিক শুভেচ্ছা সহ ডাক্তার শান্তনু ঘোষ, সূর্য সেননগর, খড়দহ, কলকাতা। পরবর্তী চিঠিটি লিখেছেন মঞ্জুশ্রী মণ্ডল, রামনগর, তারকেশ্বর, হুগলি থেকে। তিনি লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, তোমাকে জানাই শ্রদ্ধা সতত। প্রতি বছর ৮ই মার্চ বিশ্ব নারী দিবস পালিত হয়। নারীর প্রাপ্য অধিকার এখনও নারী ফিরে পায়নি বলেই এই দিবস পালনের যথার্থতা এখনও দেখা যায়। আমরা নারী পুরুষ সমান সমান বার্তা তুলি ঠিকই, কিন্তু বাস্তবে সমাজে, পরিবারে মন মানসিকতার পরিবর্তন যদি না হয়, মুখের বুলি আওড়ানোর মতো বার্তা ছড়িয়ে দিয়ে কিছু হয় না। পুরুষ শাসিত সমাজে প্রতি পরিবারে এখনও অধিকাংশ পুরুষই নিজের আধিপত্য, নিজের আস্ফালন প্রকাশের দাবি রাখে। কখনো ভাবে না মহিলাদের কাজ বলে কিছু হয় না, সব কাজ আমরা নিজেরাই করতে পারি। এক পরিবারের এক ভদ্রলোক তার চাকুরিরত স্ত্রীকে বললেন, বাড়ির কাজগুলো যেহেতু তোমারই কাজ, তাই গৃহকর্মে নিযুক্ত কাজের কাকিমাকেও তোমাকেই টাকা দিতে হবে। সংসারে কে কিভাবে খরচ করবে সেই বিষয়টার পরিপ্রেক্ষিতে ভদ্রলোক তার স্ত্রীকে একথা বলেছিলেন। তিনি নিজে চাকরি করতে গেলেও চাকরিজীবী স্ত্রীকে সেইভাবে কোনো দিনই সাহায্য করেননি। খুব ঠেকায় পড়লে তবেই দৈবাত সামান্য কিছু করেন, এমনকি তাতে অসন্তোষও প্রকাশ করেন। আসলে গোড়ায় যদি গলদ থাকে, প্রতি পরিবারে যদি পুরুষ নিজের অধিকার, আধিপত্য বজায় রাখতে চান, সেক্ষেত্রে নারীদের লড়াইটা খুব কঠিন হয়ে যায়। তবু নারী লড়াই করছে সর্বত্র। একটা সময় মা তার পুত্র, কন্যা, সন্তানকে সমভাবে দেখতেন না। লিঙ্গ বৈষম্য দূর করার জন্য সরকারিভাবে নানা রকম কর্মশালা, শিক্ষণ প্রচেষ্টা শুরু হয়েছিল। সেখান থেকে এখন বৈষম্য অনেকটাই দূরীভূত হয়েছে। নারী এখন সব কাজে সমান পারদর্শিতার সাথে
কাজ করে চলেছেন, কিন্তু বেশিরভাগ পুরুষের চিন্তা ভাবনার বদল হয়নি। এক কথায়, নারীর লড়াই থাকবে ঠিকই, পুরুষের মানসিকতা বদলের প্রয়োজন আছে। শ্রদ্ধাবনত মঞ্জুশ্রী মণ্ডল, রামনগর, তারকেশ্বর, হুগলি। ওগো কন্যা তুমি একাই 100, অনন্যা তুমি একাই 100। তোমাকে পেয়েছি নীল আকাশে উড়োজাহাজের ককপিটে, আজকে রুমা এসেছে নেমে সবুজ ক্রিকেট মাঠে। ওগো কন্যা তুমি একাই 100, অনন্যা তুমি একাই 100। শ্রোতাবন্ধু, লিখছি তোমায় পর্বে আজকের শেষ চিঠিটি লিখে পাঠিয়েছেন বীরভূম থেকে অসীম মণ্ডল। তিনি লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসার মতো মৌলিক চাহিদাগুলো মেটানোর জন্য মানুষের জীবনে অর্থের প্রয়োজনীয়তা চিরকালীন ও অপরিহার্য, এবং এটি একটি অবিরাম চাহিদা। জীবন ধারণের প্রতিটি পদক্ষেপে অর্থের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জরুরি অবস্থা বা আকস্মিক অসুস্থতার সময় আর্থিক সংস্থান জীবনের নিরাপত্তা নিশ্চিত করে। অর্থ বা বিত্ত যখন বাসনায় রূপ নেয়, তখন তা কেবল বিনিময়ের মাধ্যম থেকে ব্যক্তিগত ভোগের আসক্তি বা বিষয় বাসনায় পরিণত হয়। তখন অর্থ অর্জনের মূল লক্ষ্য হয় বিলাসবহুল জীবনযাপন, যা মনের কামনাকে তীব্র করে। অর্থই সুখের চাবিকাঠি। এই বিশ্বাস থেকে আমাদের মনে বিত্ত বাসনা তীব্র হয়। অর্থের পেছনে ছোটা যখন নেশায় পরিণত হয়, তখন তা মানসিক অস্থিরতা সৃষ্টি করে। যখন আমাদের চিন্তা শুধু অর্থ উপার্জনের মাধ্যমেই আবর্তিত হয়, তখন আমাদের স্বভাব ও মূল্যবোধ পাল্টে যায়। আবার অর্থ যখন বিত্ত বাসনায় রূপ নেয়, তখন এটি একটি দার্শনিক ও মনস্তাত্ত্বিক তাৎপর্য বহন করে। এর মূল কথা হল, সম্পদ বা বিত্ত যখন শুধুমাত্র জীবন ধারণের মাধ্যম না থেকে আমাদের সীমাহীন আকাঙ্ক্ষা ও ভোগের বস্তুতে পরিণত হয়, অর্থ যখন প্রয়োজন ছাড়িয়ে যায়, তখন এটি মনের গভীরে দীর্ঘমেয়াদী ও শক্তিশালী আকাঙ্ক্ষা বা বাসনা তৈরি করে। জীবন ধারণের সাধারণ ইচ্ছা যখন অর্থের প্রভাবে উৎকট বাসনায় রূপ নেয়, তখন আমরা নিজের সুখের জন্য ব্যাকুল হয়ে উঠি। অর্থ যখন আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে শুরু করে, তখনই তা কেবল সম্পদ না থেকে অন্তহীন বিত্ত বাসনায় রূপান্তরিত হয়। অর্থ বা টাকা আমাদের জীবনে একই সাথে মুক্তি এবং বন্ধন উভয়ই তৈরি করে। অর্থ নিজেই কোনো সমস্যা নয়, এটি একটি মাধ্যম মাত্র। যদি অর্থ আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়ায়, তবে এটি শৃঙ্খল। আর যদি এটা শুধুমাত্র আমাদের লক্ষ্য পূরণের হাতিয়ার হয়, তবেই এটি প্রকৃত স্বাধীনতা। অসীম মণ্ডল, গ্রাম ডাকঘর, ঠিবা, বীরভূম। এ ছিল শ্রোতা বন্ধুরা লিখছি তোমায় পর্বে আজকের চিঠি। এবার সময় হয়ে গেছে কিছু তথ্য জানিয়ে দেবার। প্রথমত আমাদের আকাশবাণীর একটি ঘোষণা আপনাদের জানিয়ে দিই। আকাশবাণী আগরতলা FM বিভাগে সাময়িক উপস্থাপক ও উপস্থাপিকাদের একটি প্যানেল তৈরির উদ্দেশ্যে আগরতলার পুর নিগম এলাকায় বসবাসকারী প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট। প্রার্থীদের বয়স হতে হবে 1 ফেব্রুয়ারি 2026 অনুযায়ী 21 থেকে 40 বছরের মধ্যে। কণ্ঠস্বর রেডিও প্রচারের উপযোগী হতে হবে। আবেদন করার জন্য ফি বাবদ 354 টাকা জমা দিতে হবে। NEFT
বা অনলাইনের মাধ্যমে। এনইএফটি পাঠানোর ঠিকানা প্রসার ভারতী বিসি আরসিপিটি এসি অ্যাকাউন্ট নাম্বার 109150252218 আইএফএসসি SBI and 000002। আবেদনপত্র সংগ্রহ এবং জমা দেবার সময়সীমা 31শে মার্চ 2026-এর মধ্যে আকাশবাণী আগরতলা ডিউটি রুমের প্রতি সোমবার থেকে শুক্রবার সকাল 10টা থেকে বিকেল 4টার মধ্যে। প্রার্থীদের কম্পিউটার ব্যবহার সম্যক জ্ঞান থাকা বাঞ্ছনীয়। নির্বাচন প্রক্রিয়া হবে 3টি ধাপে। প্রথমে লিখিত পরীক্ষা, এরপর ভয়েস টেস্ট এবং শেষে ইন্টারভিউ। নির্বাচিত প্রার্থীরা 60 বছর বয়স পর্যন্ত আকাশবাণী আগরতলা অনুষ্ঠান সঞ্চালনার কাজে যুক্ত থাকবেন। 60 বছরের পর তারা আর প্যানেলে থাকবেন না। প্যানেলে থাকার যোগ্যতার পরিমাপের অন্তর্বর্তী পরীক্ষায় বসতে হবে। আবেদনপত্র জমা দেবার শেষ তারিখ 31শে মার্চ 2026। আবেদনপত্রের সাথে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট ও বয়সের প্রমাণপত্র প্রত্যয়িত নকল এবং এনইএফটির অনলাইনে পেমেন্টের অরিজিনাল রিসিপ্ট কপি জমা দিতে হবে। এই নির্বাচন সম্পূর্ণরূপে প্রয়োজন ভিত্তিক ও সাময়িক। জানিয়ে দিলাম আমাদের আকাশবাণীর একটি ঘোষণা। শ্রোতাবন্ধু, আরও একটি তথ্য রয়েছে। ত্রিপুরা সরকারের তপশিলি জাতি কল্যাণ দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী 5ই মার্চ অর্থাৎ আজকেই বিকাল 2 ঘটিকায় সুকান্ত একাডেমির মিলনায়তনে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2025 ইংরেজির মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় চূড়ান্ত ফলাফলে প্রথম থেকে দশম স্থানাধিকারী তপশিলি জাতি ছাত্রছাত্রীদেরকে ডক্টর বি.আর. আম্বেদকর স্বর্ণপদক ও স্মৃতি মেধা পুরস্কার এবং পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্গত 6ষ্ঠ থেকে 9ম শ্রেণীর পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ তপশিলি জাতি ছাত্রছাত্রীদের মধ্যে ডক্টর বি.আর. আম্বেদকর স্মৃতি মেধা পুরস্কার অনুষ্ঠানের মাধ্যমে প্রদান করা হবে। এই ছিল আরও একটি তথ্য। আরেকটি ছোট করে তথ্য আপনাদের জানিয়ে দিই। আগামী 7ই মার্চ মোহনপুর ব্লকের ফটিকছড়া গ্রাম পঞ্চায়েতের অফিস প্রাঙ্গণে মৃদঙ্গ উৎসব অনুষ্ঠিত হবে। মৃদঙ্গ দল অংশগ্রহণ করবে। এই উৎসবকে সর্বাঙ্গীন সফল করতে মোহনপুর পঞ্চায়েতের সমিতির চেয়ারম্যান সকলের সহযোগিতা কামনা করেছেন। শ্রোতা বন্ধুরা, এবারে একটু স্বাস্থ্যের দিকে নজর দেওয়া যাক। স্বাস্থ্য সম্পর্কিত একটি তথ্য আপনাদের জানিয়ে দিই। ঘুমে বোবা ধরা বা স্লিপ প্যারালাইসিস হচ্ছে ঘুমের একটা সাময়িক অবস্থা, যেখানে ঘুমের মধ্যেই হাত পা নাড়াতে না পারা বা কথা বলতে পারে না অনেকেই। যদি এই সমস্যা ঘন ঘন হয় তবে তা চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। স্লিপ প্যারালাইসিস বা বোবা ধরার সমস্যা কেন হয়? যদি পর্যাপ্ত ঘুম না হয়, বুকের উপর হাত দিয়ে শোয় বা চিত হয়ে শোয়, মানসিক চাপ থাকে, বা ধরুন রাতে শোয়ার আগে ভারী খাবার খাওয়া। এটি হলে ঠিক কি করবেন? হাত ও পায়ের আঙ্গুল নাড়াতে চেষ্টা করুন, চোখ নাড়াতে চেষ্টা করুন, গভীর শ্বাস নিন, ভয় পাবেন না ও শান্ত থাকুন, কারণ ভয় পেলে শ্বাসকষ্ট বাড়তে পারে। চিত হয়ে না শুয়ে পাশ ফিরে শোয়ার চেষ্টা করুন। অবস্থা কেটে গেলে উঠে বসুন, জল খান, তারপর আবার শোয়ার চেষ্টা করুন। এ ছিল স্বাস্থ্য সম্পর্কিত কিছু তথ্য। এবারে ঘড়ি বলছে কাজের কিছু খবর আপনাদের জানিয়ে দেবার। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট 2026 পদের সংখ্যা 275টি। অফিসার পোস্টে পদ অফিসার 275। শিক্ষাগত যোগ্যতা গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট। তফসিলি জাতি, উপজাতি এবং সাধারণ প্রার্থীদের জন্য রিজার্ভেশন রয়েছে। বয়সসীমা 20 থেকে 32 বছর। বেতনক্রম ব্যাংক অফিসারের পে স্কেল এবং জমা দেবার আবেদন করার শেষ তারিখ 23শে মার্চ 2026। আরেকটি ছোট করে আপনাদের কাজের খবর জানিয়ে দিই। আরআরবি গ্রুপ ডি রিক্রুটমেন্ট 2026 বিভিন্ন পদের জন্য গ্রুপ ডি, ট্রেক মেইনটেনার, হেল্পার ইত্যাদি। শিক্ষাগত যোগ্যতা 10ম বা ITI পাস হতে হবে।
তফসিলি জাতি, উপজাতি এবং সাধারণ প্রার্থীদের জন্য সরকারি রিজার্ভেশন রয়েছে। বয়স হতে হবে 18 থেকে 33 বছর। বেতনক্রম গ্রুপ ডি পে স্কেল। শেষ তারিখ জমা দেবার আবেদনপত্র জমা দেবার শেষ তারিখ 9 মার্চ 2026। এই ছিল কিছু কাজের খবর। এবার দেখে নিচ্ছি আজকের আকাশ কি বলছে। আকাশ অংশ তো মেঘলা থাকবে, ভোরের আকাশে থাকতে পারে কুয়াশা। তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ 32 ডিগ্রি এবং সর্বনিম্ন 19 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগরতলা বিমানবন্দরে পরিলক্ষিত গতকালের সর্বোচ্চ এবং আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যথাক্রমে 31.7 ডিগ্রি সেলসিয়াস এবং 18.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 100%, সর্বনিম্ন 45%। জানিয়ে দিলাম আবহাওয়ার বিজ্ঞপ্তি। এই বসন্তেরি লগনে শিমুল মহুয়া বনে ও সখী পলাই যাবি চল। বসন্তের লগনে শিমুল মহুয়া বনে ও সখী পলাই যাবি চল। কোকিলারে কুহু কুহু মজেছে বাতাস, আজকে সখী রঙের লগে সেজেছে আকাশ। কোকিলার কুহু কুহু মুজেছে বাতাস, আজকে সখীর রঙের লগে সেজেছে আকাশ। বসন্তেরি লগনে শিমুল মহুয়া বনে ও সখী পলাই যাবি চল। আজ অভিজ্ঞাপনের পালা এখানে শেষ করতে হচ্ছে। আপনাদের সঙ্গে এতক্ষণ আমি ছিলাম চিত্রলেখা ঘোষ। সেই সঙ্গে আমি ছিলাম শ্বেতা বণিক। নমস্কার। নমস্কার। আকাশবাণী আগরতলা। কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে